আজ আমরা এই সম্বন্ধ যে বলে যে চ্যাপ্টারটা আছে, মানে সেটের পরের চ্যাপ্টার সম্বন্ধ বা রিলেশান, সেই সম্বন্ধে আমরা জানবো। সেটের সম্বন্ধে, সেটের প্রত্যেকটা সেটের মধ্যে কেমন সম্বন্ধ হচ্ছে, সেইভাবে আমরা বিভিন্ন সম্বন্ধ আমরা জানব। তবে এই চ্যাপ্টার পড়ার আগে আমরা সেটের কয়েকটা জিনিস আমরা জানবো, যেটা হচ্ছে যে সেটের গুণফল, মানে দুটো সেটকে গুণ করলে কেমনভাবে গুণ করা হয় এবং গুণ করলে তাদের পদ সংখ্যাগুলো কেমন হয় বা পদগুলো কেমন হয়, সেই গুণফলগুলো কেমন করে গুণ করা হয় সেইগুলো সম্বন্ধে আমরা আজ জানব। তারপরে নেক্সট ভিডিওতে আমরা এই সম্বন্ধ নিয়ে পড়ব। ঠিক আছে, প্রথম দেখো যে দুটো সেটের গুণ, বা এটাকে বলা হয় কার্তেশীয় গুণফল। এবার দুটো সেটের গুণফলকে আমরা কি বলছি? কার্তেশীয় গুণফল। দেখো, কার্তেশীয় গুণফল। কার্তেশীয় গুণফল মানে দুটো সেটকে আমরা গুণ করছি। ধরো আমি কথায় বললাম, এ একটা সেট ধরে নিচ্ছি, এ একটা সেট, ধরো 1 2 3, এটা হচ্ছে এ সেট। আমি আর একটা বি সেট ধরলাম, বি সেট আমি ধরতে পারি ধরো এ বি, এটাও ধরতে পারি এ কমা বি, এটা হচ্ছে বি সেট। এবার যদি এই এ সেটের সঙ্গে বি সেটের যদি আমি গুণ করি, কেমন ধরনের পদগুলো হবে বা কেমনভাবে পদগুলো লেখা হবে? তাহলে দেখো, এ ক্রস বি, মানে এটাকে এ ক্রস বি এইভাবে পড়া হবে, এ ইন্টু বি এইভাবে পড়তে পারো, এ ক্রস বি আকারে পড়া হয়। তখন কি হবে? এই যে এ ক্রস বি সেটের গুণ পদগুলো কেমন আকারে লেখা হবে? দেখো, যেহেতু প্রথমে এখানে কি আছে, এ ফার্স্টে আছে, ক্রস কত আছে, বি আছে, তাহলে প্রথমে এই এ সেটের পদ, পরে বি সেটের পদ একসঙ্গে গুণ হয়ে বসবে, কিন্তু গুণ নয়। এটা কেমন আকারে বসবে? ধরো প্রথমে ওয়ান, ওয়ান আর এখানে কি আছে, এ আছে, তাহলে 1 কমা এ, এটা ব্র্যাকেটের মধ্যে, কমা, তারপর আবার 1 কার সঙ্গে বসবে? বি এর সঙ্গে, 1 কমা বি, কমা, এগুলো সব কি মাঝে কমা দিয়ে, এগুলো তো কমা দিয়ে লিখতে হবে, এগুলো বিন্দু আকারে, এ কমা বি। আবার এ 1 এ হলো আর 1 বি হলো, এবার 2 এ, তাহলে 2 কমা এ, একই রকম 2 কমা বি, তারপর হচ্ছে 3 কমা এ, 3 কমা বি, এই সেকেন্ড ব্র্যাকেট। এইটা হচ্ছে কি এ ক্রস বি সেট। কী বললাম বুঝতে পারলে? তাহলে এইভাবে দুটো সেটের মধ্যে গুণ করা হয়, আর গুণ করে পদগুলো এইভাবে লেখা হয়, পদগুলো এইভাবে লেখা হচ্ছে। তাহলে যদি আমার বলা হয় যে দুটো সেটের গুণ বা কার্তেশীয় গুণফল কাকে বলবো, তাহলে আমরা কি বলবো না, যদি এ ও বি যে কোনো দুটি সেট, যে কোনো দুটি সেট হতে পারে, কোনো অসুবিধা নেই, যে এ ও বি যে কোনো দুটি সেট হয়, এ ও বি যে কোনো দুটি সেট হয়, এবং বিভিন্ন, এই যে এই আকারে যে লেখা আছে এ কমা বি, এইগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় কি? ক্রমিত জোড় সমূহ। এগুলোকে কি বলা হয়? ক্রমিত জোড় সমূহ। এই ক্রমিত জোড়টা কি, এটাও আমি একটু পরে বলবো। যাই হোক, তাহলে দেখো কি বলছি, যদি এ ও বি যে কোনো দুটি সেট হয় এবং বিভিন্ন ক্রমিত জোড় সমূহ এমনভাবে গঠিত হয় যে যে প্রত্যেক ক্রমিত জোড়, মানে এগুলো কি প্রত্যেক ক্রমিত জোড়, প্রত্যেক ক্রমিত জোড়ের প্রথম পদটা কার পদ? না এ সেটের পদ। আর দ্বিতীয় পদটা কার পদ? না বি সেটের পদ। তাহলে লিখব যে হয় যে প্রত্যেক ক্রমিত জোড়ের প্রথম পদ এ সেটের ও দ্বিতীয় পদ কোন সেটের? না বি সেটের, পদ। তবে এই যে
ক্রমিত জোড় সমূহের যে সেটটা, এই যে ক্রমিত জোড় সমূহগুলোকে নিয়ে যে সেটটা গঠিত হচ্ছে, সেই সেটটাকে কি বলা হচ্ছে না এ আর বি সেটের কার্তেশীয় গুণফল। তাহলে বলবো বি সেটের পদ তবে গঠিত সব ক্রমিত জোড় সমূহের সেটকে এ ও বি এর কার্তেশীয় গুণফল বলা হয়। তাহলে বোঝা গেল না, এই যে আমরা যখন করছি যে কোনো দুটো সেট এ ও বি, যে কোনো দুটো সেট এবং বিভিন্ন ক্রমিত জোড়, এই যে এইগুলোকে বলা হচ্ছে বিভিন্ন ক্রমিত, এটা একটা ক্রমিত জোড়, এটা একটা ক্রমিত, বিভিন্ন ক্রমিত জোড়ের প্রথম পদটা এ সেটের পদ, দ্বিতীয় পদটা বি সেটের পদ হয়। তাহলে এই বিভিন্ন ক্রমিত জোড়গুলোকে নিয়ে যে সেটটা গঠন করা হচ্ছে, সেই সেটটাকে কি বলছি না এ ও বি সেটের কার্তেশীয় গুণফল বলা হচ্ছে। বোঝা গেল, এটাকে এ ও বি সেটের কার্তেশীয় গুণফল। এবার দেখো, আমরা এ ক্রস বি এটা পেলাম, আমরা যদি বি ক্রস এ করতাম তাহলে কোন সেটটা পেতাম? তাহলে যখন বি ক্রস এ করছি মানে বিটা আগে, তাহলে বি যেহেতু আগে, তাহলে বি এর পদ আগে বসবে, মানে এ কমা কত 1 হবে। এই সেটটা থেকেই আমি বলছি, তাহলে এটা কত হবে না এ কমা 1, তারপরে কত হবে এ কমা 2, এ কমা 2, তারপরে হবে এ কমা 3, তারপরে কত বি কমা 1, বি কমা 1, বি কমা 2, আর হচ্ছে বি কমা 3। এটা বোঝা গেল। এবার দেখো, আমার এটা করার কারণ হচ্ছে তোমাদেরকে দেখানোর যে এই সেটটা আর এই সেটটা কি একই সেট, সেটা আমার প্রশ্ন। এই সেট একই সেট নয়, কারণ এখানে যে পদ আছে 1 কমা এ, এখানে পদ আছে এ কমা 1। তাহলে এইগুলো কি, এই যে ক্রমিত জোড়গুলো, এইগুলোকে কি বলে, এগুলো বিন্দু প্রকাশ করছে। তাহলে 1 কমা এ বিন্দু যেখানে হবে, এ কমা 1 বিন্দু কি সেইখানে হবে? সেখানে হবে না, এটা আলাদা বিন্দু বোঝাচ্ছে। একই রকম 1 কমা বি বিন্দু যেটা বোঝাবে, আর বি কমা 1 বিন্দু কি একই বিন্দু হবে না, দুটো আলাদা বিন্দু হচ্ছে। তার মানে কি, এই যে সেটটায় এ ক্রস বি সেট আর বি ক্রস এ সেটের এই যে পদগুলো সমস্ত আলাদা পদ। যেহেতু আলাদা পদ, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এ ক্রস বি নট ইকাল টু কত বি ক্রস এ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি না এ ক্রস বি নট ইকাল টু বি ক্রস এ। তার মানে এ বি যে কোনো দুটো যদি সেট হয়, তাদের এ ক্রস বি করলে যে সেটটা পাবো, বি ক্রস এ করলে কিন্তু সেই সেটটা পাবো না, একটা আলাদা অন্য সেট পাবো। কী বলছি বুঝতে পারছো? তাহলে এই যে দুটো সেট পেলাম, এই দুটো সেট তাহলে সমান হচ্ছে না। এই দুটো সেট মানে এইটা একটা সেট আর এটা একটা সেট, এই দুটো সেট সমান নয়, ওই জন্য নট ইকাল টু বললাম। কিন্তু এই সেটের পদ সংখ্যা আর এই সেটের পদ সংখ্যা কিন্তু সমান। দুটো সেটের দেখো, এখানে 1 2 3 4 5 6টা পদ, এখানে কটা 1 2 3 4 5 6টা পদ। তাহলে দুটো সেটেরই পদ সংখ্যা সবসময় সমান হবে। বুঝা গেল? এগুলো একটু পরে বলবো, তার আগে দেখো আমি যেটা বলার কথা ছিল যে ক্রমিত জোড়। এই যে ক্রমিত জোড়টা কি বলেছিলাম না, এই যে বিন্দু আকারে লেখা আছে এগুলোকে ক্রমিত জোড় বলা হচ্ছে। তাহলে এমনি যদি বলা হয় যে ক্রমিত জোড় বলতে কি বুঝি বা কাকে বলে ক্রমিত জোড়, তাহলে কি হবে দেখো, ক্রমিত জোড় বা এটাকে বলা অর্ডার পেয়ার। ক্রমিত জোড় বা অর্ডার পেয়ার। চলো, ক্রমিত জোড় কি না আমরা জেনেছি যে ক্রমিত জোড়টা কি। এটা যদি আমরা লেখা হয় তাহলে কেমন লিখবো না, দুটি বস্তু বা পথ এ ও বি যদি এ কমা বি আকারে যুগলবন্দি করা হয়, যেখানে এ প্রথম পদ,
এ প্রথম ও বি দ্বিতীয় পদ হিসাবে থাকে, তবে এ কমা বি আকারকে এ ও বি এর ক্রমিত জোড় বলা হয়। তাহলে ওটাই লেখা হলো যে দুটি বস্তু বা যে কোনো পদ, বস্তু হতে পারে পদ হতে পারে, তাদেরকে যদি এ কমা বি আকারে যদি যুগলবন্দি আকারে লেখা হয়, যুগলবন্দি করা হয়, যেখানে এ হচ্ছে কি প্রথম পদ আর বি হচ্ছে দ্বিতীয় পদ হিসেবে থাকে, তাহলে এ কমা বি আকারকে এ ও বি এর ক্রমিত জোড় বলা হচ্ছে। বুঝতে পারলে? তাহলে এই যে স্পষ্টত ক্রমিত জোড়ে এ যদি এ নট ইকাল টু বি হয়, মানে এ সমান বি নয়, তাহলে আমি বলছি এ সমান, ধরো আমি বললাম 2,3, তাহলে 2 আর 3 কি সমান? 2 আর 3 সমান নয়। যদি 2 আর 3 যদি সমান না হয়, তাহলে 2,3 আর 3,2 এটা কী হবে? পরস্পর নট ইকাল টু অসমান হবে। আর যদি সমান হয়ে যায়, ধরো 2,2, তাহলে এটা যখন উল্টে লিখব তখনও 2,2 হবে, তখনও এটা কি হবে? সমান হবে। তার মানে কি এ কমা বি এটা নট ইকাল টু বি কমা এ হবে যখন এ নট ইকাল টু বি। তাহলে এইটা কখন নট ইকাল টু হবে? যদি এ নট ইকাল টু বি হয় তখন হবে, এইটা হবে যে এ কমা বি নট ইকাল টু বি কমা এ। কী বলছি বুঝতে পারছো? যদি এই দুটোর ক্ষেত্রে এ আর বি যদি নট ইকাল টু হয়ে যায়, তখন এ কমা বি নট ইকাল টু বি কমা এ হবে। বুঝলো? এবার দেখো যে দুটো ক্রমিত জোড় কখন সমান হবে। বলেছিলাম যে দুটো যদি সমান হয়, ধরো আমি বলছি এ কমা বি সমান ধরো সি কমা ডি, এই দুটো সমান। তাহলে এই দুটো যদি সমান হয়, এখান থেকে কি ইমপ্লাই করবে? এ সমান সি, এবংকে আমরা এরকম লিখতে পারি, এবং বি সমান কি? বি সমান ডি। তাহলে এই দুটো যদি হয়, তাহলে এ কমা বি সমান যদি সি কমা, এটা যদি এ কমা বি সমান সি কমা ডি যদি হয়ে যায়, তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে? যে এ সমান সি এবং বি সমান কত? ডি। বুঝে গেল? এইগুলো আমার পরের দিকে কিছু প্রমাণ আছে সেখানে এইগুলো আমরা প্রয়োজন হবে, এইভাবে আমরা করব। তাহলে ক্রমিত জোড়টা বোঝা গেল। এবার দুটো সেটের কার্তেশীয় গুণ বা কার্তেশীয় গুণফল কেমন হচ্ছে সেটা বোঝা গেল। এবার দুটো সেটের ক্ষেত্রে আমরা যেটা বললাম যে এ ক্রস বি আর বি ক্রস এ সেটা নট ইকাল টু হয়, কিন্তু এ ক্রস বি এর যে পদ সংখ্যা হয় আর বি ক্রস এর পদ সংখ্যা দুটো সমান হয়, এতটা বন্ধু বলেছিলাম। এরপর দেখো আমরা 1 নম্বরে কি বললাম? 1 নম্বরে বললাম যে 1 নম্বরে যদি আমি বলি যে এ ক্রস বি সমান বি ক্রস এ হবে, এটা কখন হবে? এ ক্রস বি সমান যদি বি ক্রস এ, এটা কখন হবে? বি ক্রস হবে যদি এ ও বি সমান সেট হয়। এটা কখন হবে না, এ আর বি যদি দুটোই যদি সমান সেট হয়ে যায়, তখন এ ক্রস বি এর ক্ষেত্রে যা হবে বি ক্রস এর ক্ষেত্রেও তাই হবে। কারণ আমরা যদি একটা উদাহরণ ধরি, যে এক্ষেত্রে ধরো এ সমান 1,2, বি সেটটাও আমি এ সেট ধরে নিলাম, বি সেটটা কত না সেই 1,2 ধরে নিলাম। তাহলে এক্ষেত্রে এ ক্রস বি কত হবে? 1,1, আবার 1,2, আবার 2,1, আবার 2,2, এটা হলো। এবার বি ক্রস এ যদি করি, দেখো এখানের পদ আগে 1,1, 1,2, আবার 2,1, আবার 2,2। তাহলে দেখো এইটা আর এটা কি হচ্ছে? সমান হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো কি সমান হয়ে গেল? তার মানে যদি এ সমান বি হয়, তাহলে আমরা প্রথম এটা শর্তটা কি বললাম? যদি এ ক্রস বি সমান বি ক্রস এ হবে যদি এ ও বি সমান সেট হয়, তাহলে এ ও বি সমান সেট হয়। অন্যথায় কি বলতে পারি?
অন্যথায় আমরা কি বলতে পারি না এ ক্রস বি নট ইকাল টু বি কস এ, মানে এইটা বাদে অন্য যে কোনো ক্ষেত্রে মানে এ আর বি যদি সমান সেট না হয় তাহলে সেক্ষেত্রে কী হবে এ ক্রস বি নট ইকাল টু বি কস এ হবে। বোঝা গেল? আর একটা কী বলেছিলাম না এ ক্রস বি এবং বি কস এ এদের উভয়ের পদ সংখ্যা কী হবে সমান হবে। তাহলে উভয় সেটের পদ সংখ্যা সমান থাকে, উভয় সেটের পদ সংখ্যা সমান থাকে। তাহলে এক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এক্ষেত্রে পদ সংখ্যা 1 2 3 4 5 6টা, এক্ষেত্রে পদ সংখ্যা কত 1 2 3 4 5 6টা। তাহলে উভয় ক্ষেত্রে পদ সংখ্যা সমান থাকে, মানে এ ক্রস বিতে যতগুলো পদ থাকবে বি ক্রস এতেও একই সংখ্যক পদ থাকবে। বোঝা গেল? এবার 3 নম্বরে দেখো, 3 নম্বরে হচ্ছে যদি এ আর বি যদি দুটো বিচ্ছেদ সেট হয়, বিচ্ছেদ সেট মানে কি, মানে তাদের মধ্যে কোনো কমন পদ, যে এটা কি বিচ্ছেদ সেট, তাদের মধ্যে কোনো কমন পদ নেই, তাহলে সেই ধরনের ক্ষেত্রে যদি এ ও বি দুটো বিচ্ছেদ সেট হয় তাহলে এ ক্রস বি, এই যে এ ক্রস বি ক্ষেত্রে যে পদগুলো বি ক্রস এর ক্ষেত্রে যে পদগুলো হচ্ছে তাদের মধ্যে কোনো কমন পদ আছে, কোনো কমন পদ নেই। দেখো এ ক্রস বিতে যে পদগুলো বেরিয়েছে এইগুলো, আর এখানে যে পদগুলো বি ক্রস এতে কোনো কমন পদ নেই। তার মানে কি যদি এ আর বি যদি বিচ্ছেদ সেট হয় তাহলে এ ক্রস বি আর বি ক্রস এর যে পদগুলো এই দুটো সেট, এই দুটো সেটও কী হবে বিচ্ছেদ সেট হবে। তাহলে এটা আমরা লিখতে পারি যে যদি এ ও বি বিচ্ছেদ সেট হয় তবে এ ক্রস বি এবং বি ক্রস এ সেট দুটিও কি হবে না বিচ্ছেদ সেট হবে, বিচ্ছেদ সেট হয়। বোঝা গেল? এবার 3 দেখো, এবার দেখো যেটা হচ্ছে না যদি এ ও বি যে কোনো একটা শূন্য সেট হয়, আমি কি বলছি ধরো এ আর বি এর মধ্যে যে কোনো একটা শূন্য সেট যদি হয়ে যায় তাহলে এ ক্রস বিও কী সেট হবে, তাহলে এ ক্রস বিও হবে শূন্য সেট। কী করে হচ্ছে দেখো, যখন আমি বি সেটটা শূন্য সেট মানে ফাই ধরে নিচ্ছি, তাহলে 1 কত ফাই মানে তো কিছুই নয়, 1 ফাই মানে তো কিছুই নয়, তার মানে এর সঙ্গে যখন এটা করব তখন কোনো বিন্দু পাবো, ফাই মানে কিছুই নয়, তাহলে 1 কিছু নয় এরকম কোনো বিন্দু কি পাওয়া যাবে, কোনো বিন্দুই পাওয়া যাবে না। বা 2 কিছু নয় এরকম কোনো বিন্দু পাবো, কিছুই কোনো বিন্দুই পাওয়া যাবে না। তার মানে কি কোনো যখন এই কমিত জোড় কোনোটাই পাওয়া যাচ্ছে না তখন এ ক্রস বিটাও কী হবে একটা শূন্য সেট বা ফাই হয়ে যাবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে যদি এ ও বি এর কোনো একটি শূন্য সেট হয় তবে কি বলতে পারি না এ ক্রস বি এ ক্রস বিও শূন্য সেট হবে। বোঝা গেল? এবার 4 দেখো, যদি এ ক্রস বি এর এ বির মধ্যে যে কোনো একটা যদি অসীম সেট হয়ে যায়, ধরো আমি বললাম এই বি সেটটা অসীম সেট, বি সেটটা ধরো এ বি সি করে ডট ডট করে বহু আছে মানে গুণে শেষ করা যাবে না। তাহলে আমরা কি করেছিলাম যে পদগুলো করেছিলাম 1 এ, তাহলে 1 বি 1 সি এরকম ডট ডট করে কি অসীম পর্যন্ত, 1 দিয়েই অসীম পর্যন্ত হতে থাকবে, আবার 2 দিয়ে যখন আবার লিখবো তখনও অসীম পর্যন্ত হবে। তার মানে কি এ ক্রস বি সেটটা কী হবে অসীম সেট হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে যদি এ ও বি এর কোনো একটি অসীম সেট হয় তবে এ ক্রস বিও অসীম সেট হবে।
তাহলে এ ক্রস বিও কী হচ্ছে না অসীম সেট হবে। বোঝা গেল। এবার 5-এ দেখো, 5-এ কী বলছি না দুটি সসীম সেট, মানে যদি দুটো না বলে যদি একটি সসীম সেট বলি, যে একটি সসীম সেট সঙ্গে ওই সেটের গুণ করলে সেটা কেমন ধরনের আকার হবে। যেমন এই যে বলেছিলাম যে এ সেটটা এটা, তার সঙ্গে আবার এটা বি নাম দিয়েছি কিন্তু এটাই তো এ সেট, তাহলে এটা কত আমরা লিখতে পারি এ ক্রস এ। এটাকে আমরা কি লিখতে পারতাম এ ক্রস এ আকারে লিখতে পারতাম। তাহলে আমরা যদি একটা সসীম সেট, যে কোনো সসীম সেট এর সঙ্গে ওই সেটের যদি কার্তেশীয় গুণ করি, তাহলে গুণের আকারটা কেমন হবে না এ ক্রস এ আকার হবে। তো এটা আমরা লিখতে পারি যে একটি প্রদত্ত সসীম সেট এ এর সঙ্গে একই সেট এ এর কার্তেশীয় গুণফল এ ক্রস এ আকারে প্রকাশ করা হয়। তাহলে এটা কেমন আকারে না এ ক্রস এ, মানে একই সেটের যদি গুণ করা হয় কার্তেশীয় গুণ, তাহলে এ ক্রস এ আকারে প্রকাশ করা হয়। বোঝা গেল। এবার 6 দেখো, 6 হচ্ছে কি না দুটো সেটের যে পদ সংখ্যা কত হয়, মানে গুণফলের পদ সংখ্যা। ধরো আমি এই সেটের ক্ষেত্রে পদ সংখ্যা কটা ছিল 3টা ছিল, এ সেটের পদ সংখ্যা কত ছিল 3, আর এ সেটের পদ সংখ্যা কত ছিল 2। তাহলে তোমাকে যদি বলা হয় যে দুটো সেট বলে দেওয়া হলো, যে এ সেটের পদ সংখ্যা বলে দেওয়া হলো, বি সেটের পদ সংখ্যা বলে দেওয়া হলো, তাহলে এখান থেকে তোমাকে বলতে হবে যে এ ক্রস বি সেটে মোট কতগুলো পদ হবে। তাহলে এ ক্রস বি সেটে দেখো কটা পদ হচ্ছে 1 2 3 4 5 6। তার মানে আমরা এখান থেকে একটা বুঝতে পারলাম যে 3 গুণিতক যদি 2 করি সেটা কত 6 হয়ে যাচ্ছে, 3-এর সঙ্গে 2 গুণ করলে 6। দেখো এখানেও একই রকম 1 2 3 4 5, 1 2 3 4 5 6, এখানে 6টা হয়েছে। তার মানে কি যে সেটগুলো দেওয়া আছে তাদের পদ সংখ্যাগুলোকে গুণ করে দিলেই এ ক্রস বি সেটের পদ সংখ্যা পেয়ে যাচ্ছে। একই রকম এখানে দেখো, এখানে দুটো পদ ছিল, এখানে দুটো পদ ছিল, তাহলে 2 ক্রস 2 মানে কত 4। দেখো এখানে 4টা পদ হচ্ছে 1 2 3 4। তার মানে আমি এখান থেকে কি জানতে পারলাম যে দুটো সেটের যদি পদ সংখ্যা দেওয়া থাকে তাহলে তাদের ক্রস মানে কার্তেশীয় গুণফলের পদ সংখ্যা কত হবে না সেটগুলোর পদ সংখ্যাগুলো গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে এখানে আমি লিখতে পারি যে এ সেটে এম সংখ্যক ও এন সেটে ও বি সেটে কি এন সংখ্যক পদ থাকলে তাহলে এ ক্রস বি সেটে কত এম ক্রস এন সংখ্যক পদ থাকবে, মানে এম এনকে গুণ করে দিলে যেটা হবে সেটাই পদ, ততগুলো পদ থাকবে। বোঝা গেল। এবার দেখো যে আমরা যেগুলো কার্তেশীয় গুণ করলাম দুটো করে সেটের গুণ, আমরা কি 3টে সেটের গুণ হতে পারে না? ধরো এ বি সি 3টে সেট নিলাম, তাদের কি গুণ করতে পারে না? তাদেরও গুণ হয়। তাহলে সেক্ষেত্রে যদি এ বি সি 3টা সেট ধরি, ধরো এ বি সি এ 3টি সেটের কার্তেশীয় গুণফল হলো এমন হবে না, আমরা এটা এই আকারে লিখতে পারি যে এ ক্রস বি ক্রস সি সমান, এটা কেমন হবে না ধরো এক্স ওয়াই জেড, মানে এখানে যেমন দুটো করে হয়েছিল এক্ষেত্রে তেমন কি 3টে হবে এক্স ওয়াই জেড, যেখানে এক্সটা কার মধ্যে এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি অ্যান্ড জেড বিলংস টু সি। এইটা মানে এইভাবে আমরা লিখবো, এটা শর্টে লিখে দিলাম। তাহলে যদি 3টে সেট থাকতো তাহলে
এমনি সেট দিয়ে কত 1, 2, 3 এরকম করে কমা দিয়ে 3টে করে বিন্দু স্থানাঙ্ক দিয়ে হতো। বোঝা গেল? তার মানে এক্স পদটা যদি এ সেটের পদ হয়, ওয়াই পদটা যদি বি সেটের পদ হয়, আর জেড পদটা যদি সি সেটের পদ হয়, তাহলে এক্স ওয়াই জেড এই আকারে। এই তিনটের বেশিও হতে পারে, এমন কোনো কথা নয় যে দুটো সেটের গুণফল হবে, তিনটের গুণফল হবে না, চারটার গুণফল হবে না, এমন কোনো কথা নয়। 2-এর বেশি সংখ্যক সেটেরও গুণফল করা যায়, কার্তেশীয় গুণফল। বোঝা গেল? এরপর দেখো যদি এ উপসেট বি, এ কার উপসেট, বি এর উপসেট, এবং সি যে কোনো একটি পদ, এবং সি যে কোনো সেট হয়, সি পদ নয়, এটা সেট সিও সেট, যে কোনো সেট হয়, তবে দেখাও যে এ ক্রস সি উপসেট বি ক্রস সি। এইটা হয়, কিন্তু এটা কীভাবে হচ্ছে আমরা দেখাবো। যে কি বললাম, যে এ বি এর উপসেট, এখন সি যে কোনো একটা সেট, সিকে আমরা যে কোনো একটা সেট নিলাম, এবার এ ক্রস সি বের করব, যে সেটটা বেরবো, বি ক্রস সিও বের করব, আর একটা সেট পাবো, সেটা আমরা দেখে বুঝতে পারবো যে এ ক্রস সি সেটটা বি ক্রস সি সেটের উপসেট হবে। সেটা আমার প্রমাণটা কেমন হচ্ছে দেখো, প্রমাণটা দেখো। তাহলে আমার প্রথমে বলা ছিল কি না, এ উপসেট বি, এটা বলা আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে এ যদি, আমি এর মধ্যে একটা পদ ধরে নিলাম এক্স, তাহলে আমরা ধরে যদি এক্স হয়, তাহলে বি এর মধ্যেও সেই পদটা থাকবে। তাহলে এখান থেকে এ উপসেট বি, তাহলে অতএব আমরা কি বলতে পারি, যে এক্স বিলংস টু এ, এটা ইমপ্লাই করবে এক্স বিলংস টু বি, এটা উপসেট হলে আমরা এটা বলতে পারি। এখন আমি কি করলাম, সি এর মধ্যে একটা পদ ধরে নিচ্ছি, যে মনে করি ধরো এক্স কমা ওয়াই, এইটা বিলংস টু এ ক্রস সি। কী করলাম না, এক্স কমা ওয়াইটা কার মধ্যে আছে না, এ ক্রস সি এর মধ্যে আছে। তাহলে দেখো এক্সটা কার পদ, এর পদ, তাহলে ওয়াইটা কার পদ, সি এর পদ। এখান থেকে এটা কি ইমপ্লাই করবে, এখান থেকে এটা ইমপ্লাই করতে পারে যে, এখানে লিখতে পারি, এখান থেকে কি ইমপ্লাই করবে, যে এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু কত, সি। এখান থেকে এটা ইমপ্লাই করলো। কিন্তু এখানে কি বলা ছিল, যে এক্স বিলংস টু এ, এটা ইমপ্লাই দ্যাট এক্স বিলংস টু বি। তাহলে এখানে এক্স বিলংস টু এ, এটা কি ইমপ্লাই করবে, এটা জায়গায় আমি লিখতে পারি এক্স বিলংস টু বি অ্যান্ড ওয়াই বিলংস টু সি। এটা কেন হলো, যেহেতু এক্স বিলংস টু এ ইমপ্লাই দ্যাট এক্স বিলংস টু বি। বোঝা গেল? এখন এইটা থেকে কি ইমপ্লাই করবে না, এক্স কমা ওয়াই বিলংস টু বি কস সি, এই দুটো থেকে এটা ইমপ্লাই করবে। তাহলে আমি এক্স কমা ওয়াইটা ধরেছিলাম এর মধ্যে, আমি এক্স কমা ওয়াইটাকে পেলাম এর মধ্যে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে অতএব এ ক্রস সি এটা উপসেট বি কস সি। আশা করি বোঝা গেল এটা কেমন হলো, খুব সহজ আছে। একই রকম আরও কিছু এই ধরনের প্রমাণ আছে যেগুলো আমাদের করতে হয় পরীক্ষায় পড়ে, যেগুলো আমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। দেখো তারপরটা কী করছে, এ উপসেট বি এবং সি উপসেট ডি, দুটো আলাদা উপসেট, এ বি এর উপসেট এবং সি ডি এর উপসেট হয়, তবে দেখাও যে কী হবে না, এ ক্রস সি এটা উপসেট বি ক্রস ডি, এটা আমাকে দেখাতে হবে। তাহলে এ উপসেট বি, সি উপসেট ডি আছে, তাহলে আমাকে দেখাতে হবে এ ক্রস সি এটা উপসেট বি ক্রস ডি এর সঙ্গে। তাহলে আমি কি করব না, একই রকম, যেহেতু আমার এই দুটো দেওয়া আছে, যে এ উপসেট বি, তাহলে আমি এর মধ্যে একটা পদ এক্স ধরে নেবো যেটা বি এর মধ্যে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, যে এক্স বিলংস টু এ ইমপ্লাই দ্যাট এক্স বিলংস টু বি। আবার সি উপসেট ডি, এখান থেকে আমি কি বলতে পারি, যে সি এর মধ্যে একটা পদ আমি ওয়াই ধরে নিচ্ছি, তাহলে ওয়াই বিলংস টু সি
এটা ইমপ্লাই দ্যাট ওয়াই বিলংস টু ডি। এখন আমাকে কি বলেছে না এ ক্রস বিটা উপসেট এত, তাহলে এর মধ্যে একটা পথ ধরবো, তাহলে এর পথ তো এক্স আর সি এর পথ তো ওয়াই, তাহলে আমি এখান থেকে আমি ধরে নিতে পারি যে এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস সি। যখন এ ক্রস সি করব তখন এর পথ তো এক্স আর সি এর পথ তো ওয়াই, তাহলে এই পথটা তো পাবো, তাহলে আমি ধরে নিচ্ছি যে এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস সি। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে, এখান থেকে ইমপ্লাই করছে যে এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু সি। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে এক্স বিলংস টু এ, এইটা মানে দেখো এক্স বিলংস টু বি আছে, তাহলে এই জায়গায় আমি লিখে দিচ্ছি এক্স বিলংস টু বি অ্যান্ড আবার ওয়াই বিলংস টু সি, তার মানে কি ওয়াই বিলংস টু ডি, তাহলে ওয়াই বিলংস টু ডি। এটা আমি এখানে লিখবো যেহেতু এটাই লিখে দিই যে এক্স বিলংস টু এ ইমপ্লাই দ্যাট এক্স বিলংস টু বি এবং ওয়াই বিলংস টু সি ইমপ্লাই দ্যাট ওয়াই বিলংস টু ডি। তাহলে যেহেতু আমি এই শর্তটা এখানে প্রয়োগ করেছি তাই এটা লিখে দিলাম। তাহলে এইখান থেকে কি ইমপ্লাই করছে যে এক্স কমা ওয়াই বিলংস টু কত বি ক্রস ডি হবে, তাহলে এক্স কমা ওয়াই বিলংস টু বি ক্রস ডি। তাহলে এক্স কমা ওয়াইটা ধরেছিলাম এর মধ্যে, তাহলে এক্স কমা ওয়াইটা পেলাম কত এর মধ্যে, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি অতএব এ ক্রস সি উপসেট বি ক্রস ডি। বোঝা গেল? ঠিক আছে, আজ তাহলে এতটাই থাক। নেক্সট ভিডিওতে আমরা পরের পার্টগুলো আলোচনা করব। তোমরা এই ভিডিওগুলো ভালো করে দেখবে, এগুলো খুব সহজ আছে। ঠিক আছে।